ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। সালটা 1902। নিউ ইয়র্ক শহরটা যেন এক অস্থির সমুদ্র। ঘোড়ার খুঁড়ের শব্দ, কয়লাচালিত ইঞ্জিনের ধোঁয়া আর মানুষের বিচিত্র সব ফিসফাস। শহরের প্রতিটি ইঁটের পেছনে লুকিয়ে আছে কোনো না কোনো গোপন গল্প। আর সেই গোপন গল্পের জট ছাড়ানোর জন্য পুলিশ দপ্তরে এক অন্ধকার কোণে বসে থাকেন একজন বিচিত্র মানুষ, শ্যামরক জোন্স। নিউ ইয়র্ক শহরের অন্যতম শ্রেষ্ঠ, প্রখ্যাত এবং তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন গোয়েন্দা শ্যামরক জোন্সকে নিজের বন্ধুর তালিকায় স্থান দিতে পেরে আমি নিজেকে সত্যিই ভীষণ সৌভাগ্যবান বলে মনে করি। জোন্স কোনো সাধারণ গোয়েন্দা নন। তাকে শহরের গোয়েন্দা বাহিনীর অন্দরমহলে ইনসাইড ম্যান বা ভেতরের লোক বলে ডাকা হয়। তার কাজের ধরন সাধারণ পুলিশ বা গোয়েন্দাদের মতো রাস্তাঘাটে ছুটে বেড়ানো নয়। টাইপরাইটারের ব্যবহারে তিনি একজন বিশেষজ্ঞ, যার আঙুলগুলো যন্ত্রের ওপরে রীতিমতো জাদুকরের মতো কাজ করে। যখনই নিউ ইয়র্ক শহরে কোনো রোমহর্ষক খুনের রহস্য সমাধানের প্রয়োজন দেখা দেয় এবং চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে, ঠিক তখনই সদর দপ্তরে একটি নির্দিষ্ট ডেস্কে টেলিফোনের সামনে স্থির হয়ে বসে থাকাটাই তার প্রধান দায়িত্ব। সেখানে বসে তিনি সেই সব পাগলাটে বা বিকৃত মস্তিষ্কের অপরাধীদের বার্তা অত্যন্ত মনোযোগ সহকারে টাইপ করে লিখে নেন। ওই যারা গভীর রাতে বা অদ্ভুত সময় টেলিফোন করে নিজেদের অপরাধের কথা স্বেচ্ছায় স্বীকার করতে ভালোবাসে। দপ্তরের ঘিঞ্জি ঘরে টাইপরাইটারের খটাখট শব্দে তিনি যখন আঙুল চালান, মনে হয় যেন তিনি অপরাধীদের ভাগ্য লিখছেন। কিন্তু সব দিন তো আর একরকম হয় না। কিছু কিছু দিন অফ বা তুলনামূলক শান্ত দিন থাকে, যখন অপরাধীদের স্বীকারোক্তি খুব ধীর গতিতে আসতে থাকে। অন্যদিকে শহরের 3-4টে প্রথম সারির খবরের কাগজ ততক্ষণে নিজেদের মতো করে তদন্ত চালিয়ে 3-4 জন সম্পূর্ণ ভিন্ন ব্যক্তিকে অপরাধী হিসাবে চিহ্নিত করে বড় বড় অক্ষরে শিরোনাম ছাপিয়ে দেয়। সেই সব অলস এবং কর্মহীন দিনে জোন্স আমার সাথে শহরের আনাচে কানাচে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে বেরোন। আর ঠিক সেই সময়ে আমি তার বিস্ময়কর পর্যবেক্ষণের ক্ষমতা এবং নিখুঁত অনুমান শক্তির অদ্ভুত সব জাদুকরী খেলা দেখার অভাবনীয় সুযোগ পাই, যা আমাকে একই সাথে চরম আনন্দ এবং অমূল্য শিক্ষা প্রদান করে। ও, আমার পরিচয়টাই তো দেওয়া হলো না। আমি পুলিশ দপ্তরের ডাক্তার। আমার নাম ডক্টর হোয়াটসঅ্যাপ। নমস্কার, আমি সম্বুদ্ধ। আশা করি সকল শ্রোতা বন্ধুরা ভালো আছেন। কি ভিডিও দেখে অবাক লাগছে? জানি, দেজ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সে এতদিন আপনারা শুধুমাত্র আমাদের গলা শুনেই অভ্যস্ত, কিন্তু এবার থেকে দেজ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের প্রত্যেকটি গল্পে ইন্ট্রো এবং আউট্রোতে আমাদেরকে আপনারা চাক্ষুষ দেখার সুযোগ পাবেন। শার্লক হোমস, হ্যাঁ, নামটা সবাই শুনেছেন। আর ফ্যান ফিকশন, এই যাবৎকালে সেটাও আপনারা সবাই জানেন। কিন্তু সেই সময় শার্লক হোমসের ফ্যান ফিকশন লিখেছিলেন ও হেনরি। একটি হাস্যরস পরিপূর্ণ চরিত্র তৈরি করেছিলেন শার্লক হোমসের মোড়কে, যার নাম দিয়েছিলেন শ্যামরক জোন্স। দেজ এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স তার গল্পস্বল্পে নিয়ে এসেছে সেই গল্প, দ্য অ্যাডভেঞ্চার্স অফ শ্যামরক জোন্স। শ্যামরক জোন্সের চরিত্রটি করেছে শুভময় এবং তার অ্যাসিস্ট্যান্ট ডক্টর হোয়াটসঅ্যাপ এবং গল্প পাঠে অঙ্কিত। তাহলে চলুন শুরু করা যাক সেই গল্প। আপনারা শুনতে থাকুন। সেই দিনের সকালটা ছিল বেশ রৌদ্রোজ্জ্বল। আমি নিউ ইয়র্ক পুলিশের সদর দপ্তরে গিয়ে হাজির হলাম। ঘরের ভেতর ঢুকে দেখি মহান গোয়েন্দা জোন্স তার চেয়ারে বসে অত্যন্ত চিন্তিত মুখে নিজের বাঁ হাতের কনিষ্ঠ আঙুলের দিকে তাকিয়ে আছেন। সেখানে একটি সাধারণ সুতো খুব শক্ত করে বাঁধা রয়েছে। তার কপালে চিন্তার ভাঁজ, যেন তিনি পৃথিবীর সব থেকে জটিল কোনো রহস্যের সমাধান করতে বসেছেন। আমি কিছু বলবার আগেই নিজের মাথা আমার দিকে না ঘুরিয়েই জোন্স শান্ত গলায় বলে উঠলেন, গুড মর্নিং হোয়াটসঅ্যাপ। আমি এটা দেখে সত্যি খুবই আনন্দিত যে শেষ পর্যন্ত তুমি তোমার বাড়িতে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করে ফেলেছ।
আমি আক্ষরিক অর্থেই চমকে উঠলাম। বিস্ময়ে হতবাক হয়ে আমি জিজ্ঞেস করলাম, আপনি কি দয়া করে আমাকে বলবেন আপনি এটা কিভাবে জানলেন? আমি নিশ্চিত যে আমি এই কথাটা গুণাক্ষরেও কাউকে বলিনি, এমনকি আমার ঘনিষ্ঠ বন্ধুদেরও নয়। আর তাছাড়া এই ইলেকট্রিক তার টানার কাজটা ছিল একটি জরুরি অর্ডারের ভিত্তিতে, যা আজ সকালের আগে পুরোপুরি শেষও হয়নি। জোন্স অত্যন্ত অমায়িক এবং শান্তভাবে হাসলেন। তিনি বললেন, এর চেয়ে সোজা তো আর কিছুই হতে পারে না। দেখো, তুমি যখন দরজা দিয়ে এই ঘরে ঢুকলে তখনই আমি তোমার হাতে থাকা চুরুটের ধোঁয়ার গন্ধটা পেয়েছি। আমি খুবই ভালো করে জানি যে এটা অত্যন্ত দামি এবং উৎকৃষ্ট মানের একটি চুরুট। আর আমার এটাও খুব ভালো করে জানা আছে যে বর্তমানের এই চরম মূল্যবৃদ্ধির বাজারে নিউ ইয়র্ক শহরে মাত্র 3 জন মানুষ আছেন যারা একই সাথে এই দামি চুরুট খাওয়ার বিলাসিতা এবং গ্যাসের চড়া বিল মেটানোর ক্ষমতা রাখেন। তুমি তো তাদের মধ্যে একজন নও। সুতরাং গ্যাসের বদলে তুমি যে সস্তা বৈদ্যুতিক আলো লাগিয়েছো তা বলাই বাহুল্য। এটা তো একেবারেই জলের মতো সোজা ব্যাপার ছিল। তবে আমি এখন নিজের একটা ছোট্ট সমস্যা নিয়ে একটু বেশি চিন্তায় পড়ে গেছি জানো। আমি কৌতূহলী হয়ে তার আঙুলের দিকে ইশারা করে জিজ্ঞেস করলাম, আপনার আঙুলে ওই সুতোটা কেন বাঁধা আছে? আপনি কি কোনো নিজের আঙুলের ওপর বৈজ্ঞানিক পরীক্ষা করছেন, নাকি ওই সুতোটা কোনো অপরাধীর গলার ফাঁস? এটাই তো আসল সমস্যা। এটাই হলো মানুষের মস্তিষ্কের ট্র্যাজেডি। জোন্স দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার স্ত্রী আজ সকালে বাড়ি থেকে বেরোনোর সময় আমার আঙুলে এটা বেঁধে দিয়েছিলেন, যাতে আমার একটা খুব জরুরি কথা মনে থাকে। আমাকে বাড়িতে একটা জিনিস পাঠাতে হবে, কিন্তু জিনিসটা যে কি সেটা আমি কিছুতেই মনে করে উঠতে পারছি না। বসো হোয়াটসঅ্যাপ, বসো, আমাকে কয়েকটা মুহূর্তের জন্য একটু একা ভাবতে দাও। এই বলে বিশিষ্ট গোয়েন্দা উঠে দাঁড়ালেন এবং দেয়ালের গায়ে লাগানো একটি টেলিফোনের কাছে এগিয়ে গেলেন। প্রায় 10 মিনিট ধরে তিনি টেলিফোনের রিসিভারটা নিজের কানের কাছে চুপচাপ ধরে দাঁড়িয়ে রইলেন। ঘরের মধ্যে তখন পিন পতন নিস্তব্ধতা। তিনি যখন আবার নিজের চেয়ারে এসে বসলেন, আমি আর কৌতূহল ধরে রাখতে না পেরে জিজ্ঞেস করলাম, আপনি কি এতক্ষণ কোনো অপরাধী স্বীকারোক্তি শুনছিলেন? জোন্স একটু মুচকি হেসে উত্তর দিলেন, হয়তো বা তুমি চাইলে এটাকে ওই ধরনের একটা কিছু বলতে পারো। দেখো, তোমার কাছে সত্যি কথাটা খোলাখুলি বলি হোয়াটসঅ্যাপ, আমি নেশার ওষুধ বা ড্রাগস নেওয়া ছেড়ে দিয়েছি। আমি এত দীর্ঘ সময় ধরে এর পরিমাণ বাড়িয়ে চলেছিলাম যে সাধারণ মরফিন আজকাল আমার শরীরে আর কোনো প্রভাবই ফেলতে পারে না। আমার মস্তিষ্ককে সজাগ করার জন্য আমার এখন আরও বেশি শক্তিশালী কিছুর প্রয়োজন। আমি এইমাত্র যে টেলিফোনটা ব্যবহার করলাম সেটা সরাসরি ওয়ালডর্ফ হোটেলের একটি বিলাসবহুল ঘরের সঙ্গে যুক্ত। সেখানে এই মুহূর্তে একজন লেখকের সাহিত্য পাঠের আসর চলছে। সেই বিরক্তিকর এবং একঘেয়ে সাহিত্য পাঠ শুনেই আমি আমার মস্তিষ্ককে উদ্দীপ্ত করছিলাম। এবার আমাকে এই সুতোর রহস্যের সমাধান করতে হবে। এরপরে টানা 5 মিনিট ধরে চলল নীরব চিন্তাভাবনা। জোন্সের চোখ বন্ধ, মুখমণ্ডলে গভীর একাগ্রতা। হঠাৎ তিনি চোখ খুললেন, আমার দিকে তাকালেন, একটা বিজয় হাসি হাসলেন এবং সম্মতিসূচকভাবে মাথা নাড়লেন। অসাধারণ, আপনি অসাধারণ! ইতিমধ্যেই সমাধান করে ফেললেন। আমি প্রশংসায় ফেটে পড়লাম। তিনি নিজের আঙুলটা তুলে ধরে বললেন, আরে বাবা, এটা খুবই সাধারণ একটা ব্যাপার ছিল। তুমি এই গিঁট বা নট দেখতে পাচ্ছ? এটা বাঁধা হয়েছে যাতে আমি ভুলে না যাই। সুতরাং এটা হলো একটা ফরগেট মি নট। আমরা জানি ফরগেট মি নট হলো এক ধরনের ফুল, আর এই ফুল বা ফ্লাওয়ার শব্দের উচ্চারণ ইংরেজি ফ্লাওয়ার বা ময়দার মতো। তার মানে আমাকে বাড়িতে 1 বস্তা ময়দা পাঠাতে বলা হয়েছিল। অপূর্ব, অনবদ্য! আমি বিস্ময় এবং প্রশংসায় চিৎকার না করে পারলাম না। তার এই যুক্তির খেলা আমাকে মুগ্ধ করে দিল। জোন্স প্রস্তাব দিলেন, হ্যাঁ, চলো
এবার আমরা একটু রাস্তায় বেরিয়ে হেঁটে আসি, চলো। সদর দপ্তরে এই মুহূর্তে হাতে থাকা আমার একমাত্র গুরুত্বপূর্ণ মামলাটি বেশ অদ্ভুত, জানো তো। 104 বছর বয়সী বৃদ্ধ ম্যাকারটি অতিরিক্ত কলা খাওয়ার ফলে নাকি মারা গিয়েছেন। প্রমাণগুলো এত দৃঢ়ভাবে মাফিয়াদের দিকে নির্দেশ করছে যে পুলিশ ইতিমধ্যেই সেকেন্ড এভিনিউয়ের কার্জেন জ্যামার গ্যাম্ব্রিনাস ক্লাব নম্বর 2-কে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। ওই গুপ্তঘাতককে ধরা এখন মাত্র কয়েক ঘন্টার ব্যাপার। গোয়েন্দা বাহিনীর এখনো পর্যন্ত তেমন কোনো সাহায্যের প্রয়োজন পড়েনি। জোন্স এবং আমি সদর দপ্তর থেকে বেরিয়ে এসে একটি ট্রাম ধরবার জন্য রাস্তার কোণার দিকে হাঁটতে শুরু করলাম। নিউ ইয়র্কের রাস্তা তখন ঘোড়ার গাড়ি আর মানুষের ব্যস্ততায় গমগম করছে। ব্লকের মাঝামাঝি জায়গায় পৌঁছতেই আমাদের রাইন গিল্ডারের সাথে দেখা হয়ে গেল। তিনি আমাদের পরিচিত একজন লোক, যিনি সিটি হলে একটি পদে কর্মরত। গুড মর্নিং রাইনগেল্ডার। গুড মর্নিং মিস্টার জোন্স। জোন্স হঠাৎ থেমে গিয়ে তাকে অভিবাদন করলেন। তারপর তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বললেন, আজ সকালে আপনি যে ব্রেকফাস্ট করেছেন তা নিশ্চয়ই খুব সুস্বাদু ছিল, তাই তো? আমি সবসময় গোয়েন্দার এই অদ্ভুত পর্যবেক্ষণ ক্ষমতার দিকে নজর রাখি। আমি খেয়াল করলাম জোন্সের চোখ এক মুহূর্তের জন্য রাইন গেল্ডারের শার্টের বুকের কাছে থাকা একটি লম্বা হলুদ দাগ এবং চিবুকের ওপর থাকা একটি ছোট হলুদ দাগের ওপর দিয়ে বিদ্যুৎ গতিতে ঘুরে গেল। সন্দেহ নেই ওই দাগগুলো ডিমের কুসুমের। রাইন গেল্ডার তার বিশাল শরীর দুলিয়ে হো হো করে হেসে উঠে বললেন, উফ, এই সব হলো আপনার এই গোয়েন্দাগিরির খেলা। বেশ বেশ, আমি বাজি রাখছি আপনি যদি ঠিকমতো বলতে পারেন আজ সকালে আমি কি ব্রেকফাস্ট করেছি, তাহলে আমি সবাইকে বিয়ার আর সিগার খাওয়াবো। ঠিক আছে? ডান, বাজি ধরা হলো। জোন্স 1 সেকেন্ড সময় নষ্ট না করেই বললেন, আপনি খেয়েছেন সসেজ, প্যাম্পারনিকেল রুটি এবং কফি। রাইন গেল্ডারের হাসি নিমিষেই মিলিয়ে গেল। তিনি অত্যন্ত অবাক হয়ে স্বীকার করলেন যে জোন্সের অনুমান অক্ষরে অক্ষরে সত্যি। ডান, ওয়ান্ডারফুল, একদম ঠিক। ঠিক আছে, আমি তাহলে বাজি হারলাম, আমি মানছি। কথা মতো আমি তাহলে সবাইকে বিয়ার আর সিগার খাওয়াই। এই নিয়ে ধরুন। এবং তিনি বাজির শর্ত অনুযায়ী নিজের পরাজয় মেনে নিয়ে টাকা পরিশোধ করলেন। আমরা তাকে তখন বিদায় জানিয়ে আবার আমাদের গন্তব্যের দিকে হাঁটতে শুরু করলাম। তখন আমি জোন্সকে বললাম, আমি তো ভেবেছিলাম আপনি তার চিবুক এবং শার্টের সামনের ওই অংশে ছড়িয়ে থাকা ডিমের কুসুমের দাগগুলো দেখেই অনুমান করবেন। জোন্স শান্ত গলায় বললেন, আমি তো সেটাই দেখেছি। আমার অনুমানের শুরু তো ওখান থেকেই হয়েছিল। শোনো হোয়াটসঅ্যাপ, রাইনগেল্ডার অত্যন্ত হিসেবি এবং সঞ্চয়ী একজন মানুষ। তিনি 1 পয়সাও বিনা কারণে খরচ করেন না। গতকাল বাজারে ডিমের দাম কমে প্রতি ডজন 28 সেন্টে নেমে এসেছিল। আজ সকালে সেই দাম আবার বেড়ে 42 সেন্ট হয়ে গিয়েছে। রাইনগেল্ডার গতকাল সস্তায় ডিম খেয়েছেন, আর আজ দাম বেড়ে যাওয়ায় তিনি বাধ্য হয়ে তার প্রতিদিনের সাধারণ খাবার সসেজ ও রুটিতে ফিরে গিয়েছেন, কারণ ওই দাগগুলো গতকালের। এই ধরনের ছোটখাটো ব্যাপারগুলো আসলে কিছুই নয় হোয়াটসঅ্যাপ, এগুলো গোয়েন্দাগিরির প্রাথমিক পাটিগণিত ক্লাসের নিয়মের মতো। আমরা যখন ট্রামে উঠলাম দেখলাম ভেতরের সব আসনই পূর্ণ, আর বেশিরভাগ মহিলারাই বসে আছেন। বাধ্য হয়ে জোন্স এবং আমি ট্রামের পিছনের দিকে প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম। ট্রামের মাঝখান বরাবর একটি আসনে ছোট, ধূসর, দাড়িওয়ালা এক বয়স্ক ভদ্রলোক বসেছিলেন। তার পোশাক পরিচ্ছদ এবং হাবভাব দেখে তাকে একজন অভিজাতপূর্ণ টিপিক্যাল নিউ ইয়র্কার বলেই মনে হচ্ছিল। ট্রামটি একটা স্টপেজ থেকে অন্য স্টপেজে থামতে লাগলো, আর একে একে আরও অনেক মহিলা যাত্রী ট্রামে উঠতে লাগলেন। অল্প সময়ের মধ্যেই ওই ভদ্রলোকটির সামনে 3-4 জন মহিলা এসে দাঁড়ালেন। তারা মাথার ওপরে স্ট্র্যাপ ধরে ঝুলছিলেন এবং কাঙ্ক্ষিত আসনটি দখল করে থাকা ওই ব্যক্তির দিকে অত্যন্ত অর্থপূর্ণ এবং তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছিলেন। কিন্তু সেই ভদ্রলোক অবিচল রইলেন, কোনোভাবেই নিজের আসন ছাড়বার লক্ষণ দেখালেন না।
আমি জোন্সকে ফিসফিস করে বললাম, আমরা নিউ ইয়র্কের মানুষরা সম্ভবত জনসমক্ষে ব্যবহার করার মতো ভদ্রতা এবং শিষ্টাচার হারিয়ে ফেলছি। জোন্স অত্যন্ত হালকা চালে বললেন, হয়তোবা, তবে তুমি স্পষ্টতই যে মানুষটির কথা বলছো উনি একজন অত্যন্ত বীর, শিষ্টাচারী এবং ভদ্রলোক, যিনি সুদূর ওল্ড ভার্জিনিয়া থেকে এসেছেন। তিনি তার স্ত্রী এবং 2 মেয়েকে নিয়ে নিউ ইয়র্কে কয়েকটা দিন কাটাতে এসেছেন এবং আজ রাতেই তিনি আবার দক্ষিণের উদ্দেশ্যে রওনা দেবেন। আমি বিস্ময়ে প্রায় লাফিয়ে উঠলাম। আপনি কি চেনেন তাহলে? ধুর, আমরা এই ট্রামে ওঠার আগে পর্যন্ত আমি জীবনেও তাকে দেখিনি। জোন্স হাসি মুখে ঘোষণা করলেন, আপনি শুধুমাত্র একজন মানুষকে দেখে তার সম্পর্কে এত কিছু নিখুঁতভাবে বলে দিতে পারলেন? তবে আপনি নিশ্চিতভাবেই কোনো কালা জাদু বা ব্ল্যাক আর্ট নিয়ে কাজ করেছেন, তাই না? আরে বাবা, এটা স্রেফ পর্যবেক্ষণের অভ্যাস, আর কিচ্ছু নয়। জোন্স শান্ত গলায় বললেন, দেখো, ওই বৃদ্ধ ভদ্রলোক যদি আমাদের আগে ট্রাম থেকে নেমে যান, তবে আমি তোমাকে আমার অনুমানের নিখুঁত নির্ভুলতা হাতে কলমে প্রমাণ করে দেখাতে পারবো। 3টি ব্লক পার হয়ে যাওয়ার পর ওই ভদ্রলোক ট্রাম থেকে নামার জন্য নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। জোন্স দরজার কাছে তাকে উদ্দেশ্য করে বললেন, আমাকে ক্ষমা করবেন স্যার, কিন্তু আপনি কি ভার্জিনিয়ার নরফোকের কর্নেল হান্টার নন তো? না স্যার। অত্যন্ত ভদ্রভাবে উত্তর এলো, যার মধ্যে দক্ষিণী উচ্চারণের স্পষ্ট টান ছিল। আমার নাম হলো এলিসন, মেজর উইনফিল্ড আর এলিসন, এবং আমি একই রাজ্যের ফেয়ারফক্স কাউন্টির বাসিন্দা। আমি নরফোকের অনেক মানুষকে চিনি স্যার, যেমন গুডরিচ পরিবার, টলিভার পরিবার এবং ক্র্যাবট্রি পরিবার, কিন্তু আপনার বন্ধু কর্নেল হান্টারের সাথে সাক্ষাৎ করার সৌভাগ্য আমার কখনো হয়নি। আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি স্যার যে আমি এবং আমার স্ত্রী ও আমার 3 মেয়েকে নিয়ে আপনাদের এই সুন্দর শহরে 1 সপ্তাহ কাটানোর পর আমি রাতেই আবার ভার্জিনিয়ায় ফিরে যাচ্ছি। আমি প্রায় 10 দিনের মধ্যে নরফোকে যাব, এবং আপনি যদি আমাকে আপনার নামটা দেন তবে আমি আনন্দের সাথে কর্নেল হান্টারকে খুঁজে বের করে তাকে জানাবো যে আপনি তার খোঁজ নিয়েছেন। আপনাকে অশেষ ধন্যবাদ। তাকে বলবেন যে রেনল্ডস তাকে শুভেচ্ছা পাঠিয়েছে, যদি আপনি এইটুকু কৃপা করেন। আমি নিউ ইয়র্কের এই মহান গোয়েন্দার মুখের দিকে তাকালাম এবং স্পষ্ট দেখতে পেলাম যে তার তীক্ষ্ণ, সুস্পষ্ট, বৈশিষ্ট্যযুক্ত মুখের ওপর চরম হতাশা এবং বিরক্তির একটি ছায়া নেমে এলো। সামান্যতম বিস্ময়ের ব্যর্থতাও শ্যামরক জোন্সকে সর্বদা তীব্র যন্ত্রণায় বিদ্ধ করত। তিনি সেই ভার্জিনিয়ান ভদ্রলোককে জিজ্ঞাসা করলেন, আপনি কি বললেন আপনার 3 মেয়ে? হ্যাঁ, আমার 3 মেয়ে, আর তারা ফেয়ারফক্স কাউন্টির অন্য যে কোনো মেয়ের মতোই চমৎকার এবং গুণবতী। এই কথা বলে মেজর এলিসন ট্রাম থেকে নামার জন্য সিঁড়ির দিকে পা বাড়ালেন। ঠিক সেই মুহূর্তে জোন্স খপ করে তার হাত চেপে ধরলেন। 1 মুহূর্ত স্যার। তিনি অত্যন্ত বিনীত এবং মার্জিত গলায় অনুরোধ করলেন, কিন্তু একমাত্র আমি সেই গলার স্বরের পেছনে লুকিয়ে থাকা উদ্বেগটুকু ধরতে পেরেছিলাম। আমি কি এই বিশ্বাসে ভুল করছি যে ওই তরুণীদের মধ্যে একজন আপনার দত্তক নেওয়া কন্যা? ইয়েস স্যার, আপনি একদমই ঠিক বলেছেন। মেজর সাহেবটি ট্রাম থেকে নেমে স্বীকার করলেন। কিন্তু আপনি এটা কিভাবে জানলেন স্যার? সেটা কিন্তু আমার কল্পনারও অতীত। আপনি বরং আপনার গন্তব্যের দিকে এগোন স্যার। ভালো থাকবেন মেজর। ট্রামটি আবার সামনের দিকে এগিয়ে চলল, কিন্তু আমার সামনে যে ঘটনাটা ঘটল তা আমার কল্পনারও অতীত। নিজের ব্যর্থতা থেকে এমন নাটকীয় জয় ছিনিয়ে আনার পর জোন্স তার শান্ত, পর্যবেক্ষণশীল এবং প্রশান্ত অবস্থায় ফিরে এসেছিলেন। তাই আমরা যখন আমাদের গন্তব্যে ট্রাম থেকে নামলাম, তিনি আমাকে একটি সুন্দর ক্যাফেতে আমন্ত্রণ জানালেন এবং কথা দিলেন যে তার এই সাম্প্রতিকতম এবং সবচেয়ে বিস্ময়কর সাফল্যের পেছনে সম্পূর্ণ প্রক্রিয়াটি তিনি আমার কাছে ব্যাখ্যা করবেন। ক্যাফের একটি আরামদায়ক টেবিলে বসার পর গরম কফির কাপে চুমুক দিয়ে তিনি শুরু করলেন,
দেখো, প্রথমত আমি খুব ভালো করেই জানতাম যে ওই ভদ্রলোক কোনো নিউ ইয়র্কার নন, কারণ তার সামনে মহিলারা দাঁড়িয়ে থাকার কারণে তিনি রীতিমতো অস্বস্তিতে ভুগছিলেন। তার মুখ লাল হয়ে গিয়েছিল এবং তিনি বেশ ছটফট করছিলেন, যদিও তিনি উঠে দাঁড়িয়ে তাদের বসার জায়গা দেননি। নিউ ইয়র্কের কেউ হলে এতক্ষণ নির্বিকার মুখে বসে থাকত। আমি তার সামগ্রিক চেহারা দেখে সিদ্ধান্ত নিলাম যে তিনি পশ্চিমের কোনো অঞ্চলের মানুষের চেয়ে দক্ষিণের মানুষ হওয়ার সম্ভাবনাই বেশি। আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। জোন্স বলে চললেন, এরপরে আমি এটা বের করতে চেষ্টা করলাম একজন ভদ্রলোক হিসেবে তিনি যখন মহিলাদের আসন ছেড়ে দেওয়ার জন্য প্রবলভাবে তাগিদ অনুভব করছিলেন, তখন ঠিক কী কারণে তিনি শেষ পর্যন্ত নিজের জায়গা ছেড়ে দিলেন না। আমি খুব দ্রুত সেই কারণটা ধরে ফেলি। আমি লক্ষ্য করি যে তার একটি চোখের কোণে মারাত্মকভাবে কোনো কিছুর আঘাত লেগেছে, জায়গাটা লাল হয়ে ফুলে আছে। তার সারা মুখে ছোট ছোট গোল গোলাকার দাগ ভর্তি, যেগুলো দেখতে ঠিক একটা কাটা না হওয়া পেন্সিলের পিছনের অংশের মাপের মতো। এছাড়াও তার পায়ে থাকা পেটেন্ট লেদারের দামি জুতো জোড়ার উপর অসংখ্য গভীর ছাপ রয়েছে, যেগুলো দেখতে ডিম্বাকৃতির কিন্তু একদিকটা সমান করে কাটা। তিনি একটু থামলেন, একটি চুমুক দিলেন কফিতে, তারপর আবার শুরু করলেন। এবার শোনো, পুরো নিউ ইয়র্ক শহরে এমন একটাই এলাকা আছে যেখানে গেলে একজন মানুষকে অবধারিতভাবে এই ধরনের অদ্ভুত দাগ, ক্ষত আর আঘাত নিয়ে ফিরতে হবে, আর সেটা হলো 22 3rd স্ট্রিটের ফুটপাথ এবং তার দক্ষিণের 6th অ্যাভিনিউয়ের একটা বিশেষ অংশ। ওই এলাকায় মহিলাদের কেনাকাটার বড় বাজার রয়েছে। আমি তার জুতোর উপর মহিলাদের ফরাসি হিলের অসংখ্য পদদলিত হওয়ার ছাপ এবং মুখে ছাতা ও প্যারাসল দিয়ে গুঁতো খাওয়ার দাগ দেখে পরিষ্কার বুঝতে পেরেছিলাম তিনি সেই কেনাকাটার এলাকায় মহিলাদের এক বিশাল অ্যামাজনীয় বাহিনীর সাথে রীতিমতো যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। এবং যেহেতু তাকে দেখতে অত্যন্ত একজন বুদ্ধিমান এবং গম্ভীর মানুষ বলে মনে হচ্ছিল, তাই আমি জানতাম যে নিজের বাড়ির মহিলারা তাকে জোর করে টেনে না নিয়ে গেলে তিনি কখনোই নিজে থেকে এমন ভয়ঙ্কর বিপদের মুখে পা দিতেন না। সুতরাং তিনি যখন ট্রামে উঠেছিলেন, তখন সেই বাজারে মহিলাদের কাছ থেকে পাওয়া বাজে ব্যবহারের কারণে তার মনের গভীরে যে তীব্র রাগ তৈরি হয়েছিল, সেটাই তাকে দক্ষিণী শিষ্টাচারের ঐতিহ্য থাকা সত্ত্বেও নিজের আসনে বসে থাকতে বাধ্য করেছিল। আপনার যুক্তিগুলো খুবই চমৎকার, কিন্তু আপনি কেন জোর দিয়ে বললেন যে তার কন্যারাও তার সাথে ছিল, এবং বিশেষ করে 2 কন্যা? শুধু তার স্ত্রী কি তাকে কেনাকাটা করার জন্য জোর করে নিয়ে যেতে পারতেন না? না, সেখানে কন্যাদের উপস্থিত থাকতেই হতো। জোন্স অত্যন্ত শান্ত এবং আত্মবিশ্বাসী গলায় বললেন, তার যদি শুধুমাত্র একজন স্ত্রী থাকতেন এবং তিনি যদি এই ভদ্রলোকের কাছাকাছি বয়সের হতেন, তবে ভদ্রলোক তাকে সহজেই একা বাজারে যাওয়ার জন্য রাজি করাতে পারতেন। আর তার স্ত্রী যদি বয়সে তরুণী হতেন, তবে তিনি নিজেই একা কেনাকাটা করতে পছন্দ করতেন। তাই এই সমীকরণ মেলাতে গেলে কন্যাদের উপস্থিতি অপরিহার্য। বেশ, আমি আপনার এই যুক্তিটা মেনে নিচ্ছি, কিন্তু এখন আমায় বলুন 2 কন্যা কেন? এবং সমস্ত ভবিষ্যৎ বক্তাদের নামে শপথ করে বলুন, আপনি কিভাবে আন্দাজ করলেন যে একজন দত্তক নেওয়া কন্যা, যখন তিনি নিজেই বলছেন যে তার 3 কন্যা আছে? আহা, আন্দাজ বা গেস শব্দটা উচ্চারণ করো না। জোন্স একটু গর্বের সাথে বললেন, দেখো, যৌক্তিক চিন্তাধারা বা রেশিওসিনেশন এর অভিধানে এই শব্দের কোনো অস্তিত্বই নেই। আমি যা করি তা হলো নিখুঁত যুক্তি। মেজর এলিসনের কোটের বোতামের ঘরে একটি কার্নেশন ফুল এবং একটি গোলাপের কুঁড়ি গোজা ছিল, যার পিছনে একটি জেরেনিয়াম পাতাও ছিল। পৃথিবীর কোনো মহিলাই কখনো একটি কার্নেশন এবং একটি গোলাপের কুঁড়ি একসাথে মিলিয়ে বোতামের ঘরের সাজ বা বুটোনিয়ার তৈরি করবেন না। নিজের চোখ দুটো বন্ধ করো হোয়াটসঅ্যাপ, এবং তোমার কল্পনার যুক্তিকে একটু কাজ করার সুযোগ দাও। তুমি কি তোমার মনের চোখে দেখতে পাচ্ছ না অত্যন্ত আদুরে এবং সুন্দরী মেয়ে তার বাবার কোটের কলারে কার্নেশন ফুলটি পরম মমতায় আটকে দিচ্ছে, যাতে রাস্তায় বেরোলে বাবাকে বেশ খুশি এবং স্টাইলিশ দেখায়, তাই তো? আর ঠিক তখনই চঞ্চল এবং ছটফটে
আরেকটি মেয়ে নিজের বোনের প্রতি মিষ্টি ঈর্ষায় জ্বলতে জ্বলতে নেচে নেচে এগিয়ে এসে বাবার সাজসজ্জায় নিজের ভালোবাসার প্রতীক হিসেবে একটি গোলাপের কুড়ি যোগ করে দিচ্ছে। অসাধারণ, অসাধারণ। এবং তারপর যখন তিনি নিজে ঘোষণা করলেন যে তার 3 কন্যা আছে। আমি তা পরিষ্কার দেখতে পাচ্ছিলাম। সেই তৃতীয় মেয়েটি ব্যাকগ্রাউন্ডে বা পিছনে দাঁড়িয়ে আছে, যে নিজের বাবার জন্য কোনো ফুল যোগ করার সাহস বা অধিকার অনুভব করেনি, এবং তখনই আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম যে তাকে অবশ্যই হতে হবে। দত্তক নেওয়া। আমি মাঝপথেই তার কথা কেড়ে নিয়ে বললাম, আমি আপনাকে এর জন্য পুরো কৃতিত্বই দিচ্ছি। এটা সত্যিই অসাধারণ। কিন্তু আপনি কিভাবে বুঝলেন যে তিনি আজ রাতেই আবার দক্ষিণে ফিরে যাচ্ছেন? খুবই সহজ। মহান গোয়েন্দা হালকা হেসে উত্তর দিলেন, তার বুকের পকেটে বেশ বড় এবং ডিম্বাকৃতির একটা কিছু ফুলেছিল, যা স্পষ্টতই একটা চ্যাপ্টা মদের বোতল বা ফ্লাস্ক। ট্রেনের যাত্রায় ভালো মদ পাওয়া কিন্তু বেশ বিরল ব্যাপার, আর নিউ ইয়র্ক থেকে ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টির রেলযাত্রাটা বেশ দীর্ঘ এবং ক্লান্তিকর। আমি আবারও আপনার এই বুদ্ধিমত্তার কাছে মাথা নত করতে বাধ্য হচ্ছি। সত্যি অসাধারণ। তবে আমাকে এই শেষ একটি কথার উত্তর দিন, যাতে আমার মনে সমস্ত সন্দেহের শেষ রেশটুকুও দূর হয়ে যায়। আপনি কিভাবে এত নিশ্চিতভাবে সিদ্ধান্ত নিলেন যে তিনি দুপুরে ভার্জিনিয়া থেকেই এসেছে? শ্যামরক জোন্স তার কফির কাপটা টেবিলে নামিয়ে রেখে একটু হেসে বললেন, আচ্ছা বাবা, আমি স্বীকার করছি সূত্রটা খুবই ক্ষীণ ছিল, তবে ট্রামের সেই ভিড়ের মধ্যে পুদিনা পাতা বা মিন্টের যে গন্ধটা যে কোনো প্রশিক্ষিত পর্যবেক্ষকের নাকে ধরা পড়তে কিন্তু বাধ্য। আর তুমি তো জানোই ভার্জিনিয়ার মানুষেরা তাদের বিখ্যাত মিন্ট জুলেপ পানীয় কতটা ভালোবাসে। ক্যাফেতে বসে আমি যখন কফিতে চুমুক দিলাম, আমার তখন মনে হলো জোন্স যেন এক অতিমানব। যে শহরে সবাই ভিড় আর কোলাহল দেখে, জোন্স সেখানে দেখেন জীবনের ছোট ছোট ইঙ্গিত। নিউ ইয়র্ক শহরটা এমনই। এখানে প্রতিটি মানুষ প্রতিটি ভুলের পেছনে লুকিয়ে থাকা একটি সমাধান, এবং সেই সমাধানের কারিগর হয়ে আজও শহরের অলিতে গলিতে মিশে থাকেন শ্যামরক জোন্সের মতো গোয়েন্দারা। শুনছিলেন লেখক ও হেনরির লেখা গোয়েন্দা কাহিনী দ্য অ্যাডভেঞ্চার্স অফ শ্যামরক জোন্স। শ্যামরক জোন্সের ভূমিকায় শুভময়, ডক্টর হোয়াটসঅ্যাপের ভূমিকায় ও গল্প পাঠে অঙ্কিত, রেনগেল্ডের ভূমিকায় সৌপ্তিক ও মেজর উইনফিল্ড আর এলিসনের ভূমিকায় সম্বুদ্ধ। সম্পাদনা, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত, অ্যাডাপ্টেশন ও অনুবাদ এবং পরিচালনায় অঙ্কিত। মাস্টারিং ও মোশন গ্রাফিক্স দেবদত্ত। প্রচ্ছদ অলঙ্করণ দীপঙ্কর। সোশ্যাল মিডিয়া প্রমোশন অমিত। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং হাইপ বাটনটি ক্লিক করে হাইপ পয়েন্টস অ্যাড করে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ফেসবুক ও ইনস্টাগ্রামের লিঙ্কে ইনবক্স করতে পারেন। গল্পস্বল্পের পরবর্তী গল্প আসবে খুব শীঘ্রই শুধুমাত্র তেজ এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের ইউটিউব চ্যানেলে।